শ্রোতা বন্ধুরা, ছাত্র জনতার জুলাই আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেজুতি বড়ুয়া। এই আয়োজনে আমরা ফিরে তাকাব ইতিহাসের সেই উত্তাল সময়ের দিকে। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলন, যা একসময় শুধু একটি দাবি ছিল, পরে তা পরিণত হয় একটি প্রজন্মের গর্জনে। কোটা সংস্কারের দাবিতে সূচিত হওয়া এই আন্দোলন যেন ছুঁয়ে গিয়েছিল দেশের প্রতিটি প্রান্ত, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি প্রতিটি সচেতন হৃদয়কে। এটি ছিল সেই সময় যখন রাস্তায় নেমেছিল হাজার হাজার ছাত্রছাত্রী। তাদের কণ্ঠে ছিল ন্যায়ের দাবি, চোখে ছিল সাহস, আর মন জুড়ে ছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন। এ ছিল এক নতুন তরুণ প্রজন্মের রূপান্তরের গল্প, যারা কেবল ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, তারা রাষ্ট্রের কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। একটি প্রজন্ম জেগেছিল। তারা শুধু কোটা সংস্কার করেনি, তারা একটি দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। এই আন্দোলনে জীবন দিয়েছে শত শত তরুণ। এই আন্দোলনের ফসল শুধু কষ্টের গল্প নয়, এটি একটি ইতিহাসের বাঁক বদল। আজ আমরা গর্জে ওঠা প্রজন্মের কণ্ঠ শুনব, জানব তাদের লড়াইয়ের কাহিনী এবং ভাবব, আমরাও কি বদলের জন্য কিছু করতে পারি। তারিখটি ছিল ২০২৪ সালের ৩ জুলাই, বুধবার। বর্ষাকালের সেই দিনটিতে শহর জুড়ে ছিল এক অদ্ভুত থমথমে উত্তেজনা। ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগ মোড় সেদিন আর কোনো সাধারণ মোড় ছিল না। সেখানে জমেছিল ছাত্রদের ক্ষোভ, যন্ত্রণা আর ন্যায়ের দাবির বজ্রকণ্ঠ। ঠিক দুপুর নাগাদ হাজার হাজার ছাত্রছাত্রী জড়ো হতে থাকে শাহবাগ চত্বরে। তারা অবরোধ করে রেখেছিল ১.৫ ঘণ্টার মতো। যেন প্রতিটি মিনিটে জমা হচ্ছিল দশকের ক্ষোভ। এটি কেবল ঢাকার চিত্র নয়, এই একই সময়ে বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, সব জেলা। তবে সেই দিনের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, সংহতিপূর্ণ এবং দৃঢ়। তাদের চোখে মুখে ছিল অনড় বিশ্বাস, আমরাই পারব বদলাতে। আর এই দৃশ্য দেখে সাধারণ পথচারীরাও থেমে গিয়েছিলেন। সেদিন যেন শহরটা একত্র হয়েছিল সত্যের পাশে দাঁড়াতে। শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে শুনব জুলাই গণ আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাক্ষাৎকার, যাদের জীবনে আন্দোলনের রক্তাক্ত স্মৃতি এখনও প্রতিদিন জেগে ওঠে নতুন যন্ত্রণায়। সাক্ষাৎকার গ্রহণ করেছেন রেজওয়ানা আরিফিন মিমি। সমুদ্রের কোল ঘেঁষে বেড়ে ওঠা বরিশালের পটুয়াখালী। এই পটুয়াখালীরই রতনচন্দ্র তরুয়া ও অর্চনা রানী তরুয়ার ঘরে জন্ম নেয় ফুটফুটে এক শিশু, যার নাম রাখা হয় হৃদয়চন্দ্র তরুয়া। মা, বাবা ও বোন নিয়েই ছিল তার জগৎ। বাবার প্রতি তার ছিল অসীম সম্মান, তেমনি মা এবং বড় বোনের প্রতি ছিল বন্ধু বাৎসল্য ব্যবহার। নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা হৃদয় তরুয়া পড়াশোনাকে আঁকড়ে ধরেছিলেন। কখনো একবেলা খেয়েই দিনাতিপাত করা হৃদয় তরুয়ার অন্তরে ছিল মুক্তির স্বপ্ন। যে স্বপ্ন করতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাম লেখান। আজ শুনব সেই বীর হৃদয় তরুয়ার স্মৃতিগাথা। সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে কথা বলবো শহীদ হৃদয়চন্দ্র তরুয়ার বাবা ও বড় বোনের সাথে। তাদের কাছে শুনব হৃদয়চন্দ্র তরুয়ার জীবনাচরণ ও প্রত্যাশার কথা। হৃদয় তরুয়া, আপনার সম্পর্কে কি লাগে? আমার ছেলে। যেদিন ঘটনাটি ঘটে সেদিন সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি যে ওই দিন কি কি ঘটেছিল এবং আপনি কি কি বিষয় জানতেন। আমি তো অনেক দূরে পটুয়াখালীতে, তো ও তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তো। আমি 17 তারিখে 17 জুলাই চট্টগ্রাম ইউনিভার্সিটির হল ছাড়ে। ওখান থেকে 7 তারিখ রাত্রে শহরে ওঠে। ওটা হলো সরু শহর নামে একটা এলাকা। ওর এক বন্ধুর বাসায় স্থান লয়। ওখান থেকে 18 তারিখে আমরা শুনতে পাচ্ছি যে দেশে অনেক গন্ডগোল চলতেছে, মারামারি, ধরাধরি, গোলাগুলি অনেক। আমরা ছিল তো বারে বারে ফোন করছি যে তুই
দেশে চলে আয়। এটা ঘটনা হলো বেলা 12টায়। তো আমাকে বলছে যে দেশের পরিস্থিতি ভালো না, গাড়ি ঘোড়ায় সমস্যা, তো যে কোনো মুহূর্তে আমি সুযোগ পেলে চলে আসবো। এই পর্যন্ত আমার সাথে কথা। তো পরে আমি তো কাঠমিস্ত্রির কাজ করি, সন্ধ্যায় আমি বিকেলে কাজে চলে গেছি। 6টার সময় মেয়ে আমার ফোন দিয়ে বলতেছি যে বাবা, হৃদয়ের ফোনটা বন্ধ করুন, একটু দেখেন তো। এই পরে আমি ওর নাম্বারে ফোন ব্যাক করছি। ব্যাক করার পরে ওর এক বন্ধু ধরছে। ও ধরে বলছে যে আঙ্কেল, আমি হৃদয়ের বন্ধু। আমি তো হৃদয় কি হয়েছে, হৃদয় কোথায়? দেখেন হৃদয় একটু হচ্ছে। আমি হৃদয় কিভাবে? বলছে যে ওর গায়ে গুলি লাগছে। যখনই গুলি লাগছে শুনছি, তখন ওই শোনার সাথে সাথে আমি কিন্তু বললাম যে দেখো কি হয়েছে, আমি তো মানে একেবারে ভেঙে পড়ছি। তো বললো যে আঙ্কেল, বেশি কথা হলো মারাত্মক না, ওই রাবার বুলেট লাগছে তো। এই কথা বললে আমার অনেক কথা বললে সান্ত্বনা দিচ্ছে। পরবর্তীতে আমার ওই জামাইয়ের কাছে দৌড়ে আসছি। আইসে তো দেখি ওরা এটা নিয়ে গবেষণা করতেছে। আমার কাছে কোনো কিছুই কিছু বলে নাই, কিন্তু ওরা জানতো সবকিছু যে কিভাবে কি হয়েছে না হয়েছে। পরবর্তীতে ও রাত্রে আর যেতে পারে নাই। পরের দিন ভোরবেলা অনেক কষ্ট করে গেছে। যাওয়ার পরে ওখান থেকে ঢাকা মহাখালী বক্ষব্যাধিতে ট্রান্সফার করে আনে। তো ওখান থেকে আবার ওখানে ভালো চিকিৎসা হয় নাই, কারণ ওরা বক্ষব্যাধি চিকিৎসা তো। ওখান থেকে আবার ঢাকা মেডিকেলে ওখানে আইসিইউ নিয়ে ওখানে ভর্তি করানো হয়। কিন্তু আমি ওখানে কিভাবে কি হয়েছে, কিভাবে কি গুলি লাগছে, আমি এটা ক্লিয়ার ভাবে কিছুই বলতে পারবো না। তো পরবর্তীতে শুনছি যে ও নাকি আন্দোলনে ছিল, ওর সাথে অনেক বন্ধু বান্ধব ছিল যারা গুলির সময় ধরে গেছে। কিন্তু পিছনে একমাত্র হৃদয় পড়ে গেছে পিছনে, আর সাথের একটা ছেলে ছিল, ও একটু সামনে আগাই গেছে। আগাই যাওয়ার পর ও হঠাৎ স্মরণ হয়েছে যে হৃদয় কোথায় গেল। এর ভিতরে তাকাই দেয় যে পিছনে হৃদয়ের নিচে পড়িয়া ও হাত দিয়ে মানে করতেছে, ওকে ডাকতেছে। তখন ওকে নিয়ে ওই চট্টগ্রাম একটা নর্মাল মেডিকেলে ভর্তি করে। তো ওখান থেকে তো ঢাকায় আনি এই বক্ষব্যাধিতে। তো বক্ষব্যাধিতে ভালো চিকিৎসা হয় নাই। তারপরে ওখান থেকে আবার আনি ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে আনার পরে 23 তারিখ ভোর 6টার সময় ও মৃত্যুবরণ করে। আপনার কাছে আমার মানে জিজ্ঞাসাটা হচ্ছে, জি বলেন। হৃদয় তরুয়া কি কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড বা কোনো কিছুর সাথে কি যুক্ত ছিল? না, ও কখনো রাজনীতিতে যুক্ত ছিল না। ওর একটাই স্বপ্ন ছিল, আমি যখন কাঠমিস্ত্রি কাজ করতাম, ওর মা বাসা বাড়িতে কাজ করতো। এই 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 ধরনের ফ্যামিলির ছেলে ছিল। ওর স্বপ্ন ছিল যে বাবা মা তো কষ্ট করে, আমি যেন এই কষ্টটা না করি, আমি যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইতে পারি। এবং ও একমাত্র ওই আন্দোলনে নামার কারণে যে ও একটা কথাই বলছে যে বাবা, টাকা ছাড়াই বাংলাদেশে চাকরি করার মতো কোনো নেই, কিন্তু দেখি আমি যোগ্যতা অনুসারে চাকরি করতে পারি কিনা। হৃদয়চন্দ্র তরুয়া আপনার সম্পর্কে কি লাগে? আর ভাই, যেদিন এই ঘটনাটি ঘটে সেদিনের দিন সম্পর্কে আমি কিছুটা জানতে চাচ্ছি আপনার কাছে। সেদিন মূলত আমরা তো কিছুই জানতাম না। তখন আমরা মনে করেন ওর সাথে 12টার সময়, দুপুর 12টার সময় কথা বলছি, যেদিন গুলি লাগে 18 তারিখে 12টার সময় কথা বলছি। তারপরে 2টার সময় কথা বলছে, বাবার কথা বলছে। ও তখন বলছে যে আমি টিউশন করাতে যাই, ঠিক আছে। টিউশন করাইয়া তারপরে আমি মনে করেন অবস্থা যদি ভালো হয়, দেশের অবস্থা, তাহলে যদি গাড়ি ছাড়ে তাহলে ও বিকেলে চলে আসবে, মানে এই এই ধরনের কথা বলছে, ঠিক আছে। কিন্তু তারপরে আমরা 4টা-5টার পরে অনেক ফোন রিসিভ করে না। তারপরে আমরা 5:30 থেকে 6:30টার ভিতরে শুনছি যে গুলি লাগছে। আমার কাছে খবর আসছে 6:30টার সময় যে ও ও অসুস্থ, এটা গুলি লাগছে সেটা সরাসরি আমাদের কাছে বলে নাই। আমাদের কাছে বলছে যে ও অসুস্থ, আপনাদের কাছে যদি কেউ চট্টগ্রাম থাকে তাকে পাঠাই দেন আর আপনারা দ্রুত চলে আসে, ঠিক আছে। এইটা বলছে, আমরা এতটুকুই যা। আচ্ছা, এই যে গুলি লাগলো, ও হ্যাঁ। কি এই ধরনের কাজের সাথে কি আগের থেকে যুক্ত ছিল নাকি হঠাৎ করে সবকিছু না হয়ে না গেছে? না, ও সাধারণ শিক্ষার্থীদের সাথে এমনিতে ও গেছে, ঠিক আছে। ও মনে করেন কোনো কিছুতেই আসছিল না। আর ও এই ধরনের করেও নাই, কোনো কিছু রাজনীতির ভিতরে ও আসছিল না কখনোই। এমনিতে শান্তশিষ্ট। ও তখন বলছে ভাই, আর কত দূর হসপিটাল, আর কত দূর, এইরকম খালি শুধু এইটুকুই বলছে। কিন্তু হসপিটাল নেওয়ার পরও কোনো কথা বলতে পারে নাই। কথা বলার চেষ্টা করছে, লেখার চেষ্টা করছে, কিন্তু কিছুই বলতে পারেনি। তারপর 3 দিন পরে ওর জ্ঞান ফিরছিল। আমরা তাকাইছিল, কিন্তু ওই শেষবারের মতোই তাকাইছে। আমরা তাকাইছে এদিক ওদিক, কিন্তু কিছু বলতেও পারে না, কিছু লিখতেও পারে নাই।
ওই যে জ্ঞান গেছে আর জ্ঞান ফিরে নেই। ও আহত হয়, আহত হওয়ার পরে 3 দিন হসপিটালে 3 দিন না, ও 5 দিন ছিল হসপিটালে। 3 দিন পরে মনে করেন ঢাকা নেওয়ার পরে 1 দিন পরে জ্ঞান ফিরছে, তারপরে তার 2 দিন পরে মারা গেছে। আর ফুসফুস, খাদ্যনালী সবকিছু মনে করেন সব নষ্ট হয়ে গেছিল। গুলিটা কোথায় লেগেছিল, মানে শরীরে? গুলি লাগছিল পিছন থেকে, মেয়েদের যে আমাদের কোমরের যে একটা হাড় ওইখান থেকে লাগিয়া তারপর বুক থেকে বের হয়েছে। আমাদের যে কণ্ঠ নিচ দিয়ে মানে গলার নিচ দিয়ে বের হয়ে গেছে বুক থেকে। টেস্টি ভাবে লাগছে, মানে সোজা ভাবে লাগে না, টেস্টি ভাবে লাগছে। ওই আমার মনে করেন আমাদের ফ্যামিলির সবকিছু ছিল। আমার বাবা মা অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট করে, অনেক কিছু করে, অনেক আশা ভরসা নিয়েই মানে মানুষ করছে, বা ও ছোটবেলা থেকে অনেক মেধাবী ছিল। এই জন্য ওর সাথে মনে করেন অনেক চেষ্টা করিয়া, ঠিক আছে, নিজে প্রাইভেট না পড়িয়া তারপরে এই এত দূর গেছে। কিন্তু ওই আল্লাহ তাআলা রাখে না, এই জন্যই আল্লাহ রাখলে আর কেউ কিছু করতে পারতো না। এখন যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের, সেই হিসেবে আপনারা কি কোনো প্রকার কোনো সাহায্য বা কোনো কিছু কি পেয়েছেন? হ্যাঁ, আমাদের দিছে, ওই ইউনিট সরকার দিছে, কিছু টাকা দিছে, আর সিটি ফাউন্ডেশন থেকেও কিছু টাকা দিচ্ছে। প্রত্যাশাটা কি সরকার কাছে, কি প্রত্যাশা চাচ্ছেন? দেশটা শান্তি আসুক, এইটাই। সাধারণ মানুষের যেন কোনো কষ্ট না হয়, খাবার দাবারের এত দাম, ঠিক আছে, এইটা কমুক। আমরা একা বাঁচতে চাই না, আমরা সবাইকে নিয়েই বাঁচতে চাই। এইটাই হলো কথা, যে যারা এই রক্ত দিয়ে গেছে, যারা প্রাণ দিয়ে গেছে, তাদের যেন এই আত্মত্যাগটা যেন কোনো রাজনৈতিক পর্যায়ে না যায়, এইটাই হলো কাম্য। হৃদয়চন্দ্র তরুয়া চেয়েছিলেন বিশ্বজয়ের মুক্তি, হৃদয়চন্দ্র তরুয়া চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি, চেয়েছিলেন মা বাবা বোনের জন্য সুন্দর একটি জীবন, চেয়েছিলেন পড়াশোনা শেষ করে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মকর্তা হিসেবে নতুন জীবন শুরু করতে। অথচ হৃদয়চন্দ্র তরুয়া কর্মকর্তা হিসেবে নাম লেখাতে না পারলেও নাম লিখিয়েছেন বাংলাদেশের অন্যতম ইতিহাসের পাতায়। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জুলাইয়ের এই অন্যতম বীরকে। আমরা শুনলাম জুলাই গণ আন্দোলনের সেই সময়ের কথা, যে কথাগুলো শুধু কথায় বলে শেষ হয় না, এগুলো থেকে যায় আমাদের গানে, ছন্দে, সুরে। শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে জুলাই গণ আন্দোলন নিয়ে থাকছে একটি বিশেষ গান। তোমাদের জন্য তোমরা সাজাবে দেশকে প্রদীপ্ত মহিমা, এগিয়ে গিয়ে তোমরাই দেখাবে সফলতায় সেরা শেষকে। সকল কাজে বিশ্ব মাঝে তোমরাই দেশকে করবে অনন্য। হে তরুণ প্রজন্ম, দেশ আজ উন্মুখ তোমাদের জন্য।